তাহলে কি হলো, প্রথমে প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভেতরে আসলাম, আসার পরে index.html এই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটা কিন্তু ফোল্ডার না, এটা একটা ফাইল যেটার এক্সটেনশন সবসময় আপনাকে .html এই নামে রাখতে হবে। এখন দেখেন index.html এইটা লেখার পরে এর পাশে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের একটা ছবি আসছে, ছোট করে দেখেন। তো এইটা হচ্ছে আমার এই পিসিতে ডিফল্ট ব্রাউজার, হয়তো মানে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা আছে মজিলা ফায়ারফক্স, এই কারণে এখানে ফায়ারফক্স আসতেছে। আপনার যদি ক্রোম থাকে ক্রোম আসতে পারে, সাফারি থাকলে সাফারি আসতে পারে। অনেক সময় হবে কি index.html এই .html এই এক্সটেনশনটা দেখতে নাও পাইতে পারেন। তো এইটা হচ্ছে হাইড করা থাকে, এইটা হচ্ছে নিউ আইটেম, আইটেমে গেলে কোনটাতে, একদম এইটাতে কোন ফাইলে, আরো আচ্ছা, এটা হচ্ছে ভিউ। উইন্ডোজে একটু প্রবলেম হতে পারে, আমি প্রথমে বলে নিচ্ছি, কারণ আমি পার্সোনাল আসলে উইন্ডোজ চালাই না। তো এইটা হচ্ছে ভিউ, এইখানে আসলে এইখানে পাবেন এই দেখেন ফাইল নেম এক্সটেনশন, এটা যদি টিক মার্কটা আনটিক করে দেন তাহলে দেখেন এক্সটেনশনটা চলে গেছে, জাস্ট ইন্ডেক্স লেখা আছে। তো কোনো কারণে আপনার পিসিতে হয়তো এইটা আনটিক দেওয়া আছে, তো যেটা করবেন এই অপশনটাতে এসে ভিউ এই অপশনটাতে এসে জাস্ট ফাইল নেম এক্সটেনশন এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এক্সটেনশনগুলো শো করবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর তো আছে এখানে, ভুল করে চলে আসছে, নিচে থেকে একটু ইনফরমেশন বলতে হবে তাই। যদি ডিজিটাল মার্কেটিং এর তো থাকে না, এই পাশে চলে আসে। তো এইখানে index.html এইটা ক্রিয়েট করার পরে এইখানে গিয়ে আমাকে আরো কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমে যে ফোল্ডারটা ক্রিয়েট করতেছি সেটার নাম দিচ্ছি সিএসএস। আমাদের প্রজেক্টে যতগুলো সিএসএস ফাইল থাকবে সেগুলোর এই সিএসএস নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এই ফোল্ডারটার মধ্যে থাকবে। এরপরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেটার নাম দিব আমি জেএস। আমার যত জাভাস্ক্রিপ্ট বা jQuery কোড থাকবে সেগুলা এই ফোল্ডারে থাকবে। আমাদের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ইভেন ফোর্থ ক্লাসে হয়তো লাগবে না এগুলা, জাস্ট আপনাকে এখন যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় প্রত্যেকটা প্রজেক্টের জন্য। সিএসএস ফোল্ডারে থাকবে সিএসএস এর সব ফাইল, জেএস ফোল্ডারে থাকবে jQuery বা জাভাস্ক্রিপ্টের সব ফাইল। এরপরে সাইটে মানে ওয়েবসাইটে যদি কখনো কোনো ভিডিও বা অডিও মানে রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করতে হয় সেটা নাম দিতে হয় মিডিয়া। এটা যে আপনাকে সিএসএস নামে মিডিয়া নামেই রাখতে হবে এরকম কিছু না, জাস্ট এটা দিলে কি, এটা দিলে আপনি পরে বুঝতে পারবেন আসলে মিডিয়া বলতেই বোঝানো যাচ্ছে এখানে ভিডিও অডিও এই টাইপের কোনো ফাইল থাকবে। এরপরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেটার নাম দিতে হয় ফন্টস। গুগল ফন্টস থেকে আমরা সরাসরি লিংক আপ করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে। অনেক সময় হয় যে গুগল ফন্টে থাকে না, তখন হচ্ছে বায়ার আপনাকে ফন্ট দিয়ে দিবে, সেগুলোকে কাস্টমাইজ করে ব্যবহার করতে হয়। তো ওই ফন্টগুলো ফন্টস নামে এই ফোল্ডারে রাখতে হবে। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারের নাম দিতে হবে ইমেজ। ওয়েবসাইটে যত ইমেজ ব্যবহার করবেন এগুলো সব ইমেজ নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এইটাতে রাখতে হবে। এখন সবাই এইরকম ভাবে একটা ফোল্ডার তৈরি করে ফেলেন। আপনি তো ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন দেখতেছি। এই ফোল্ডারটা সবাই একটু তৈরি করে ফেলেন, একটু পানি।
শেষ প্রত্যেকের? হুম। প্রত্যেকে ব্র্যাকেটটা তো ওপেন করে রাখছেন না? আচ্ছা, এবার যেটা করবেন, ব্র্যাকেট ওপেন করার পরে ফাইলস এই অপশনটাতে ক্লিক করবেন। আপনারা ওইখান থেকে টেক্সট ডকুমেন্টকে .html নামে একটা ফাইল তৈরি করছেন না? সেম ফাইল এখান থেকেও তৈরি করা যায়। তো এখান থেকে আসলে এইখানে হচ্ছে নিউ এই অপশনটাতে যদি ক্লিক করেন, করার পরে যদি কন্ট্রোল এস অর্থাৎ সেভ অপশনটাতে ক্লিক করেন, বা এইখানে যেও রিনেম করা যায়। আচ্ছা, কন্ট্রোল এস আসলে দেখেন আনটাইটেল 1, এখানে আপনি চাইলে index.html এইভাবে ফাইল ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ দুইভাবে আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন। তো ব্র্যাকেটস ওপেন করার পরে ফাইলে ক্লিক করার পরে এখানে ওপেন ফোল্ডার এটাতে ক্লিক করবেন, দিয়ে প্রজেক্ট যেখানে রাখছেন, যেমন আমারটা ছিল ডেস্কটপে, তো আমি ডেস্কটপে ক্লিক করতেছি। এরপরে ছিল প্রজেক্ট 1, এটাতে ক্লিক করার পরে সিলেক্ট ফোল্ডার এটাতে ক্লিক করবেন। করলে দেখেন আপনি যে ফোল্ডার যেভাবে ক্রিয়েট করছেন এখানে ওইভাবেই চলে আসছে। আপনার একটা index.html ফাইল ছিল, এছাড়া css, ফন্টস, ইমেজ, জেএস, মিডিয়া, এই যে ফোল্ডারগুলো ছিল প্রত্যেকটা এখানে চলে আসছে। এবার দেখেন আমরা যেই ফাইল নিয়ে প্রথমে কাজ করব সেটা হচ্ছে index.html, এই ফাইলটা নিয়ে কাজ করব। তো এই ফাইলটাতে ক্লিক করব। এই ফাইলে ক্লিক করার পরে আমি এখন কোডগুলো লিখি, আপনারা দেখেন কোডগুলো, তারপরে আমি সময় দেব যে আপনারাও কোড প্র্যাকটিস করার জন্য। তো প্রথমে যেটা করতে হবে, এইটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এখানে প্রথমে যে কোডটা লেখা আছে, প্রথমে লেখা আছে ডক টাইপ HTML। এই প্রত্যেকটা HTML ডকুমেন্ট যখন আমরা ক্রিয়েট করি, HTML ডকুমেন্ট আসলে কোনো কিছু করতে পারে না। এটা ব্রাউজারের কাছে যায়, ব্রাউজার কোডগুলোকে পড়ে বোঝে, তারপরে যেভাবে ইনস্ট্রাক্ট করা হয়েছে অর্থাৎ HTML কোডে যেভাবে কোডগুলো লিখছেন ব্রাউজার এটা মানে দেখে, পড়ে, বোঝে, কিন্তু এটা খুব দ্রুত হয়ে যায়, এটাকে রেন্ডারিং বলে। এটা করার পর ব্রাউজার ওই হিসাবে ডিসপ্লে করে। তো প্রথমে যে ইনস্ট্রাকশনটা দেয়া আছে ডক টাইপ HTML, এটার ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। এটা হচ্ছে HTML5 এর ডিক্লারেশন, অর্থাৎ ব্রাউজারকে আপনি বলতেছেন আপনি যে কোডটা লিখতেছেন এইটা HTML এ লিখতেছেন, কিন্তু HTML5 ভার্সনটা ইউজ করতেছেন, যেটা লেটেস্ট ভার্সন। এর পূর্ববর্তী ভার্সনে যদি আমরা যাই, যেটা ছিল XHTML, সেইটার জন্য কিন্তু এইখানে ডিক্লারেশনটা আলাদাভাবে দিতে হয়। তো এইখানে যে ডিক্লারেশনটা দেয়া আছে এটা হচ্ছে HTML5 এর একটা ডিক্লারেশন। এই ডিক্লারেশন দেওয়ার পরে আপনাকে দুইটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTML। এইটা হচ্ছে ব্রাউজারকে বোঝাচ্ছে যে এর মধ্যে যে ফাইলগুলো লেখা হবে সেটা হচ্ছে HTML এর যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনটেন করে লেখা হবে। এটাকে রুট ট্যাগ বলা হয়।
এর ভেতরে এসে আপনাকে দুইটা পার্ট রাখতে হয়, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এখন হেডের মধ্যে কিছু অংশ রাখি, বডির মধ্যে কিছু অংশ রাখি, তারপর আমি এটার আউটপুট দেখাই, তাহলে বুঝবেন যে কোনটার কি কাজ। এখন দেখেন যে এই যে এইখানে যে কোডগুলো লিখছি, এটা প্রথমে আপনারা যেটা করবেন, এইভাবে প্র্যাকটিস করার জন্য প্রথমে নিজে নিজে এই কয়টা লাইন করবেন। যখন একটু হ্যান্ডি হয়ে যাবেন তখন এতগুলা কোড আপনারা লেখার দরকার নাই। যেটা করবেন, শিফট দিবেন, তারপর এক্সক্লামেশন সাইন এটাতে ক্লিক করবেন, তারপর ট্যাব প্রেস করবেন, দেখেন গোটা কোডটা চলে আসছে। আমি হাতে যে কোডটা লিখছি ওই কোডের সাথে এইখানে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি? ডক টাইপ এইচটিএমএল ঠিক আছে, এইচটিএমএল ট্যাগের মাঝখানে দেখেন লেখা আছে ল্যাং ইংলিশ। এটার অর্থ হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে হয় তাহলে এখানে মানে ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে এসে সেটার যে শর্ট ফর্ম হবে, বাংলায় হলে বাংলায় যে শর্ট ফর্ম থাকবে, অ্যারাবিক হলে অ্যারাবিকে যেটা থাকবে সেটা লিখতে হবে এখানে। দেখেন, শিফট এক্সক্লামেশন সাইন দেন ট্যাব। আসে নাই? আসছে? দেখি ফোল্ডার কোথায় তৈরি করছেন, মিনিমাইজ করা এটা ডেস্কটপে আছে, দেখি কোথায়। ঠিক আছে, ঠিক আছে, টপ করেন, আসছে আপনার ব্র্যাকেটে যান, ফাইলে ক্লিক করেন, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, এটা ছিল আপনার, রাইট? একবার একবার আপনি গোটা ফোল্ডারের মধ্যে যা আছে সব কিছু আনতে পারছেন। তো এখানে একবার ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, আসছে না? index.html ক্লিক করে এখানে চলে আসবে, শিফট এক্সক্লামেশন সাইন দিলেন, এক্সক্লামেশন সাইন আসছে, আপনি একটা এক্সক্লামেশন সাইন আসছে, দেন ট্যাব, সবার আসছে? শিফট এক্সক্লামেশন সাইন একটা 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 ট্যাব, ছেড়ে আঙুল ধরা, ট্যাব ট্যাব, শিফটে আঙুল রেখে দেন এক্সক্লামেশন সাইন, তারপর দুই আঙুল সরিয়ে ট্যাব প্রেস করতে হবে। এবার দেখেন প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার, যে আপনি ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতেছেন। একটু দেখা দেন তো। আচ্ছা, এবার এরপরে যেটা আসতেছে সেটা হেড। ছিল, তাহলে আমি যেভাবে লিখছিলাম ডক টাইপ ছিল, আমি প্রথমে হ্যান্ড কোড যেভাবে করছি সেটাই লেখা আছে, তারপরে লেখা আছে এইচটিএমএল, তার ভেতরে আছে হেড এবং বডি, এই দুইটা অংশ আছে। এখন আমি হেডের মধ্যে এই কোডটা লিখছিলাম না, এখানে যে কোডটা লেখা আছে মেটা ক্যারেক্টার সেট অর্থাৎ চার সেট UTF-8, এই কোডটার অর্থ হচ্ছে আপনি যে কোডগুলো লিখতেছেন এইচটিএমএল এ সেই কোডগুলোর আসলে নিজস্ব কোনো অর্থ নেই, এগুলো হচ্ছে ট্রান্সফার হয় এবং এগুলোর প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড আছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতেছেন। সেই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতেছেন সেটাকে বলা হয় UTF-8, এই ফরম্যাটটা ফলো করতেছেন, এই কারণে এই কোডটা লিখতে হয়। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ডকুমেন্ট। এখন এই ফাইলটা সবাই একটু সেভ করি কন্ট্রোল এস দিয়ে, উইন্ডোজের জন্য কন্ট্রোল এস, ম্যাকের জন্য কমান্ড এস, কন্ট্রোল এস। এবার প্রজেক্ট 1 এই ফোল্ডারটার মধ্যে আরেকবার যাবেন, যাওয়ার পরে index.html এটাতে রাইট ক্লিক করবেন, দেন করবেন ওপেন উইথ গুগল ক্রোম। এইখানে যাবেন, কন্ট্রোল এস দিলে সেভ হলো ফাইলটা। করছেন, সেভ করছেন? কন্ট্রোল এস দিলে সেভ হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। এটাতে রাখছেন, একটু দেখি, এটা হচ্ছে
যখনই কোনো ফাইল সেভ করবেন, এটা আপনার কন্ট্রোলে ছোট আছে না, দেখতে পাচ্ছেন, মানে একটু দেখে প্রবলেম, কন্ট্রোল ধরে প্লাস এটা দেখতে পাবেন, তাহলে এটা বড় হবে। এবার এই ফাইলটা সেভ করার জন্য কন্ট্রোল এস, তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। এইটা যদি বড় করতে চান ফন্ট সাইজ কন্ট্রোল প্লাস মাইনাস এইখানে দেখেন এই যে index.html এই ফাইল নিয়ে যখন কাজ করতেছিলাম, এই ফাইলটা আসলে সেভ আছে কিনা এটা বুঝবো কিভাবে। এই ফাইলটা আমি সেভ করছি, কিন্তু দেখেন আমি ধরেন কোনো কারণে এখানে একটা স্পেস দিলাম। এখন দেখেন যে এই ফাইলটা সেভ আছে কিনা আমি বুঝবো কিভাবে। index.html এটাতে যদি আসি, দেখেন এর পাশে একটা ছোট্ট করে বিন্দু আছে, দেখতে পাচ্ছেন, এটা ক্রস হয়ে যাচ্ছে কাছে নিয়ে গেলে। এই বিন্দু থাকা মানে এইটা হচ্ছে এখনো সেভ হয় নাই। যখন আপনি এখানে কন্ট্রোল এস দিবেন, দেখেন ওই বিন্দুটা নাই, অর্থাৎ তখন বুঝতে পারবেন যে আপনি আপনার ফাইলটা সেভ করছেন। আপনি যদি ফাইল সেভ না করেন, যদি কেটে দেন কোড করার পরে, যদি ডিরেক্ট এখান থেকে এসে ক্রস করে দেন, আপনার একটা ফাইলও কিন্তু সেভ হবে না। তো ক্রস করার আগে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনি ফাইলটা সেভ করছেন কিনা। হ্যাঁ, এখানে ওই প্লাগইন আছে এরকম অনেক। এখানে প্লাগইনটা পাওয়ার জন্য যেটা করতে হবে, এই যে ডান পাশে যদি আসি, প্রথমটাতে হচ্ছে লাইভ প্রিভিউ দেখা যায়, অর্থাৎ এখানে কোড করলে পাশে একটা ব্রাউজার ওপেন হবে যেটাতে দেখা যাবে, কিন্তু এটা রেকমেন্ড করি না আমরা এই কারণে, এটা হচ্ছে সার্ভার যদি নেটে যদি কোনো কারণে নেট কানেকশন স্লো থাকে, তাহলে হচ্ছে যে লোড নিতে অনেক সময় নেই। তো আমরা বারবার যেটা করব, কোডটা হচ্ছে ব্রাউজারে ওপেন করে রাখবো, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করবো, এখানে এসে ব্রাউজারে এসে এইভাবে রিফ্রেশ করে দেখবো কোডগুলো কাজ করতেছে কিনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ প্রত্যেকটা টেক্সট এডিটরের কিছু আলাদা এক্সটেনশন থাকে, যেটা হচ্ছে ব্যবহার করলে আপনার টেক্সট এডিটরকে আরো কিছু এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করা যায়। যেমন আপনাদেরকে গ্রুপে যে পোস্ট করছিলাম, ওইখানে লেখা ছিল যে ব্র্যাকেটস এবং এমএড দিতে হবে। দেখেন ফাইল এক্সটেনশন এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবল থিমস ইনস্টল ডিফল্ট, ইনস্টলে ক্লিক করলে আপনার কোন কোন এক্সটেনশন ইনস্টল করা আছে সেগুলো দেখতে পাবেন। যেমন আমার এখানে বিউটিফাই এবং এমএড এই দুইটা প্লাগইনের নাম বলা ছিল, এই দুইটা প্লাগইনই এখানে ইনস্টল করা আছে। যদি নতুন ভাবে আপনাদের বাসায় যখন দিবেন, যেমন এখানে কিন্তু আপনাদের ইনস্টল করাই ছিল পিসিতে, বাসায় যখন দিবেন তখন যেটা করবেন, অ্যাভেলেবল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এসে এমএড যখন দিবেন, EMMET এভাবে ক্লিক করবেন, তারপরে এই যে এমএড চলে আসছে। আমারটা ইনস্টল করা আছে বলে দেখেন যে ইনস্টল ডিসেবল করা আছে, উপরেরটা কিন্তু আমার ইনস্টল করা নাই, এইজন্য ইনস্টলটা দেখা যাচ্ছে। তো এটা যদি ইনস্টল না করা থাকতো, আনস্টল থাকতো, তাহলে এখানে এরকম একটা ইনস্টল বাটন পাইতেন, এই বাটনটাতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে। আরেকটা এক্সটেনশন যেটা দিতে হবে সেটা হচ্ছে বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই। এই যে এই এক্সটেনশনটা তো আমারটাতে দেয়া আছে বলে এখানে ডিসেবল হয়ে আছে। তো এই দুইটা এক্সটেনশনই আপনাদের বাসার যে টেক্সট এডিটর যেটা ইউজ করবেন, ব্র্যাকেটসে দিতে হবে গিয়ে। কি কোশ্চেন করলো? কিসের আন্ডারে গেলাম আমি এটা বুঝতে পারছি না। এই অপশনটা আমি কোথায় থেকে, এইটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ব্র্যাকেটসটা ওপেন করছেন, এটা ওপেন করার পরে পাশে দেখেন এরকম একটা জয়স্টিকের মতো সাইন আছে, এই তো এই সাইডে দেখেন, এই যে জয়স্টিক, এটাতে ক্লিক করেন। এটাতে যদি ক্লিক করুন, এমনিও আপনার কার্সর এনে রেখে দেন, এখানে দেখাবে যে এটা কি এক্সটেনশন ম্যানেজার বলা হয় এটাকে। তো এইখানে আসার পরে অ্যাভেলেবল এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে সার্চ করতে হবে, আপনি যে প্লাগইনটা ইনস্টল করতে চাচ্ছেন সেই প্লাগইনের নাম লিখে এখানে সার্চ করলে এটা আসবে, তারপরে এটাকে ইনস্টল করতে হবে। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। যদি আপনার পিসিতে এমএড দেয়া না থাকে,
তাহলে আমরা যে শিফট ধরে এক্সক্লামেশন সাইন দিলাম, তারপর ট্যাব প্রেস করলাম না, তখন একটা কোড চলে আসলো না? আপনি যতক্ষণ এমএট এই প্লাগইনটা না দেবেন ততক্ষণ কিন্তু এই কোড কাজ করবে না, শর্ট কোড। বুঝাইতে পারছি এই কথা? সবাই বুঝছি? এবার কি করলাম, আমি এই কোডটাকে সেভ করলাম। এই কোডটাকে সেভ করার পরে যেটা করতে হবে, আপনার প্রজেক্টে আসতে হবে। প্রজেক্ট 1 নামে যে ফোল্ডারটা তৈরি করছেন সেটাতে আসতে হবে। আসার পরে index.html এটাতে রাইট ক্লিক করতে হবে। এটাতে রাইট ক্লিক করলে এইখানে অপশন পাবেন ওপেন উইথ গুগল ক্রোম। তো আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করতেছি। তো দেখেন গুগল ক্রোম দিয়ে যখন আমি ওপেন করতেছি, এইখানে জিমেইলের জন্য লেখা ছিল ইনবক্স, ফেসবুকের জন্য যে গ্রুপ তৈরি করছি সেটার নাম ছিল, আমার এইখানে ডকুমেন্টস দেখাচ্ছে। কেন ডকুমেন্টস দেখাচ্ছে? দেখেন এখানে ডকুমেন্ট লেখা ছিল, এখানে ডকুমেন্ট শো করতেছে। এখানে যদি আমি অন্য কিছু লিখি, কোড লেখার পরে অবশ্যই কোড সেভ করতে হবে। কোড সেভ না করে যদি এখানে রিফ্রেশ দেন, দেখেন ডকুমেন্টসই লেখা আছে। আমি কিন্তু এই কোডটা সেভ করে নাই, দেখেন এখনো এখানে ডট আছে। তো এইটা সেভ করার জন্য যেটা করতে হবে, টেক্সট এডিটরে ক্লিক রেখে কন্ট্রোল এস, কোডটা সেভ হয়ে গেছে। এবার যদি আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এখানে কোডাস্টাস চলে আসছে। এটা যদি বড় করি, দেখেন এখানে কোডাস্টাস আসছে। এখানে কোডাস্টাস কেমনে আসলো? এখানে হচ্ছে আমি টাইটেলের মধ্যে লিখে দিছি কোডাস্টাস। অর্থাৎ আপনি যে সাইটটা ওয়েব পেজটা তৈরি করবেন, ওয়েব পেজের টাইটেল আপনার ক্লায়েন্ট আপনাকে যেই নামে বলবে, ওর ডোমেইনের যে নাম থাকবে, যদি সেই নামে বলে, তাহলে আপনাকে এসে চেঞ্জ করতে হবে টাইটেলের মাঝখানে এই অংশটা। এই অংশটাতে এসে যেই নাম দিবেন এই অ্যাড্রেস বারে সেটাই শো করবে। বুঝছি? এই পর্যন্ত কোড লেখা হয়েছে প্রত্যেকের? ওটা লেখা লাগবে না, ওটা তো জাস্ট আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। বন্ধ হয়ে গেছে? হয়েছে লেখা? প্রত্যেকের হয়েছে এই পর্যন্ত লেখা? কিছু বলতেছেন? একটু লাউড বলতে হবে। অনেক কিছু আসছে। যখন এরকম কিছু আসবে, জাস্ট এখানে যাবেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ওপেন ফোল্ডার ক্লিক করবেন। তারপরে ডেস্কটপে রাখবেন, রাইট? কি নাম দিছিলাম এটা? এটা একটা করে সিলেক্ট হয়ে গেল ফোল্ডারটা। এখানে ফোল্ডার দেখলাম, আমি যেভাবে ফোল্ডার তৈরি করছিলাম এরকম কেন? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে যান। ডেস্কটপে যাওয়ার পরে কোনটা ছিল আপনার? প্রজেক্ট ওয়ানে ক্লিক করেন, তাহলে এই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। এবার ওপেন ব্যাক করেন তো, এটাতে ক্লিক করুন। নো স্প্লিট পাশে নিয়ে আসুন তো, কেটে দেন। এই যে ক্রস সাইন আছে না? হ্যাঁ দেখেছি। হ্যাঁ কেটে দেন, কেটে দেন। ফাইল, ওপেন ফোল্ডার। ভাই আমি ওপেন ফোল্ডার বলছি, আপনি ক্লিক করছেন ওপেন। ডেস্কটপ
প্রজেক্ট 1। হ্যাঁ, এবার সিলেক্ট ফোল্ডার আসছে। হ্যাঁ, এবার index.html এটাতে ক্লিক করুন। এটাতে এখনো আপনি কিছু লিখেন না। এটাতে প্রথমে যেটা করতে হবে, কোডগুলো নিজে একটু লিখতে হবে 2-4 বার, তার মাথার মধ্যে চলে আসবে যে স্ট্রাকচারটা কি। তারপরে যেটা করবেন, শর্টকাট ইউজ করবেন, এই শিফট দিয়ে এক্সক্লেমেশন সাইন দিবেন, তারপর ট্যাব বাটন প্রেস করবেন, চলে আসবে। এটাকে বড় করার জন্য কন্ট্রোল প্লাস সাইন ইউজ করবেন একসঙ্গে ধরে, তাহলে দেখেন কোডগুলো লেখাগুলো বড় হয়ে যাবে। অর্থাৎ জুম ইন সেভ করতে হবে, কোডটা সেভ করেন কন্ট্রোল এস। এইভাবে সেভ করতে পারবেন। এখানে ফাইলে গেলেও সেভ অপশন আসবে, ফাইলে ক্লিক করুন, ফাইলে এইখানে যদি আসেন জাস্ট শর্টকাট এটা, আর এটা ম্যানুয়াল। এটা সেভ করার পরে এটা একটু মিনিমাইজ করে রাখেন, এটা মিনিমাইজ করেন, index.html এ রাইট ক্লিক করেন, আপনি হয়তো 12 এখানে এসে দেখতে। আচ্ছা, এই মাউসের প্রবলেম, এটা এসে জাস্ট ওপেন উইথ, এবার আমরা এটাকে ওপেন করতেছি যে কোনো একটা ব্রাউজারে দিলে যে প্রোডাক্টটা সিলেক্ট ছিল না, টাইটেলের মাঝখানে আপনিও এটা নিতে হবে। আচ্ছা, টেক্সট এডিটর আর ব্রাউজার সম্পর্কে একটু বলি। টেক্সট এডিটর হচ্ছে এই যে আমরা যে কোডগুলো লিখতেছি, যেমন আমি এখানে ইউজ করতেছি ব্র্যাকেট, এগুলো হচ্ছে টেক্সট এডিটর। অর্থাৎ আপনি যেখানে আপনার কোডগুলো লিখবেন সেটাকে বলা হয় HTML CSS এর যে কোডগুলো লিখবেন এটাকে বলা হয় টেক্সট এডিটর। আর টেক্সট এডিটরে যে কোডগুলো লিখতেছি এইটা কিন্তু কোনো ব্রাউজার ছাড়া রান করবে না। অর্থাৎ ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আপনার ডেস্কটপে, ল্যাপটপে, যেই ডিভাইসে হোক সেখানে ইনস্টল থাকতে হয়। ব্রাউজারের মাধ্যমে যখন আপনি আপনার কোডগুলোকে রান করতেছেন, ব্রাউজার ওগুলো রেন্ডার করতেছে, তারপরে ওগুলোকে শো করবে। তো আপনার কাছে যদি কোনো ধরনের কোনো ব্রাউজার না থাকে, আপনি যে index.html যে ফাইলগুলো তৈরি করছেন এগুলো কিন্তু রান হবে। এটা কি ব্রাউজার অফনেটেও কি ওপেন করা সম্ভব? হ্যাঁ, এইটা আপনাকে ওপেন করা সম্ভব, কারণ ফাইলটা আপনার কাছে আছে। এবার দেখেন, আমি যে বডি যেই অংশটা লিখতেছি, এটা লেখার আগে যেটা বোঝায় যে HTML এ ট্যাগ, অ্যাট্রিবিউট নামে কিছু টার্মিনোলজি আছে। এই জিনিসগুলো কি দেখেন, প্রত্যেকটা ট্যাগ, আমি যেমন এখানে বডি এখানে লিখছি, বডি এখানে শেষ করছি, তো এই প্রত্যেকটা ট্যাগ লেখার জন্য কিছু রুলস আছে যে কিভাবে আপনাকে ট্যাগটা লিখতে হয়। ট্যাগটা লেখার জন্য প্রথমে আপনাকে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, যেই ট্যাগের নাম লিখবেন সেই ট্যাগের নাম এখানে লিখতে হবে। এটা আমি ধরেন এখানে লিখতেছি যে h1, এটা একটা HTML এর ট্যাগ যেটা আপনারা আস্তে আস্তে শিখবেন। এটাকে ক্লোজ করলাম, দেন আবার আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। এখানে এমএড দেয়া আছে বলে সঙ্গে সঙ্গে চলে আসতেছে, যদি এমএড এক্সটেনশনটা না দেয়া থাকতো তাহলে কিন্তু এইভাবে আসতো না। আবার এটা এই সাইনটা দিতে হবে, দেওয়ার পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপরে h1 লিখে আবার এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করতে হবে। এই যে ফার্স্টে যে h1 লেখা আছে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, লাস্টে যেটা লেখা আছে এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এইখানে যদি h1 লিখেন, এইটাকেও আপনাকে h1 লিখতে হবে। এইখানে যদি আপনি p লিখেন, এখানে যদি আপনি h1 এসে লিখেন হবে না। ফার্স্ট ট্যাগের ভেতরে যেটা থাকে লাস্ট ট্যাগের ভেতরেও সেটাই রাখতে হবে। এখানে h1 রাখছি, এইখানে h1 রাখছি। এখন এতটুকু দেখে আমাকে বলেন তো, এই যে ওপেনিং ট্যাগ এইটা, ক্লোজিং ট্যাগ এইটা, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্যটাই হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, যেটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হওয়ার পরেই, শেষের এইখানে না, কিন্তু এই জায়গাটাতে না, কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করছেন তারপরে আপনাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এটাকে HTML এর ভাষায় বলা হয় ট্যাগ। তাহলে দেখেন, এইখানে হেড একটা ট্যাগ, এর ভেতরে আলাদা আলাদা ট্যাগ থাকতে পারে। একটা হেডের ভেতরে আলাদা যদি ট্যাগ থাকে সেগুলোকে বলা হয় নেস্টেড ট্যাগ। অর্থাৎ এখানে হেড একটা আলাদা ট্যাগ, এর ভেতরে আবার টাইটেল নামে একটা ট্যাগ আছে, মেটা নামে একটা ট্যাগ আছে, এগুলো আবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা করে ট্যাগ। সরি, হ্যাঁ, ট্যাগের ভেতরে আবার ট্যাগ আছে। দেখেন, হেডের ভেতরে আবার টাইটেল আর একটা ট্যাগ আছে, ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। এটা
তাহলে কি হলো, আমাদের হেডের অংশ শেষ। হেডের মধ্যে আমি কি রাখছি, মেটা রাখছি আর টাইটেল রাখছি। এরপরে কি করলাম, এরপরে আমি বডিতে এসে কাজ করব। বডিতে এসে কাজ করার জন্য প্রথমে আমরা যে কোনো ওয়েবসাইট দেখলে কি থাকে, ওয়েবসাইটে একটা হেডিং থাকে না? আমরা যখন ছোটবেলায় এসএ লিখছি, প্যারাগ্রাফ লিখছি, তখন কি থাকতো, একটা কিন্তু হেডিং থাকতো, তারপরে আমরা প্যারাগ্রাফ লেখা শুরু করতাম। তো এইচটিএমএল এ হেডিং লেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে h1 ট্যাগ দিতে হয়। এখানে যদি h1 এটা লিখে আবার ট্যাব প্রেস করেন, এটা চলে আসবে। এটা শুধুমাত্র এম8 দেয়া আছে বলে এটা আসতেছে, যদি এম8 দেয়া না থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। বডির ভেতরে কি করতেছি, যে আমি একটা হেডিং রাখবো, এই কারণে h1 আপনারা প্রথমে একটু হাতে লিখবেন এইভাবে। প্রথমে h1 লিখবেন, দেন আবার এরকম ভাবে দিবেন, দেন আবার h1 দিয়ে এইভাবে লিখবেন। যখন একটা হ্যান্ডি হয়ে যাবেন তখন শুধুমাত্র h1 এটা লিখে ট্যাব প্রেস করবেন, তাহলে পুরো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই চলে আসবে। তো আমি এর ভেতরে কিছু কথাবার্তা লিখতেছি। কোড লেখার পরে অবশ্যই কোডটা সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে কোডটা সেভ করে রাখলাম। এবার আমি ব্রাউজারে এসে রিফ্রেশ করব। ব্রাউজারে এসে যখনই আমি রিফ্রেশ করতেছি তখনই দেখেন আমার ব্ল্যাঙ্ক পেজ যেটা ছিল সেটাতে একটা লেখা শো করতেছে। কোন লেখা শো করতেছে, আমি আমার কোডে যে কথাটা লিখছি সেটাই এখানে শো করতেছে। আমি কোডে লিখছি দিস ইজ এ হেডিং, এখানে আসতেছে দিস ইজ এ হেডিং। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েব পেজ তৈরি করব, সেখানে যখন আমরা হেডিং দেখব যে এরকম মোটা কোনো হেডিং দেয়া আছে, তখন আমরা কোন ট্যাগটা ইউজ করব, হেডিং ট্যাগটা ইউজ করব, h1। h1 এইটা, এই ট্যাগটা h1 থেকে শুরু করে h6 পর্যন্ত আছে। এটা হচ্ছে যে h1 থেকে শুরু করে h6 পর্যন্ত আছে। তো আমি এখানে পরের গুলো লিখতেছি। এরপরে লিখতেছি যে h2। এইখানে নামের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আমি কিন্তু h1 h2 কোনোটাতেই h আপার কেস লেটারে লিখতেছি না। HTML5 এর রিকোয়ারমেন্ট হচ্ছে যে এগুলা ট্যাগের নামগুলা প্রত্যেকটাই লোয়ার কেস লেটারে লিখতে হয়। আমি কিন্তু দেখেন h1 চাইলে কিন্তু আপার কেস লেটারে লিখতে পারতাম, আমি কিন্তু লিখি না। এরপরে কি করলাম, h2 লিখলাম। এইভাবে h2 থেকে শুরু করে h3 হয়, h4 হয়, h5 হয়, h6 হয়। এখন দেখেন, অনেকে মনে করতে পারে যে এইখানে ধরেন যে দিস ইজ হেডিং, এইটা যে বোল্ড হিসাবে যেভাবে লেখা আছে, এর পরেরটা লেখা আছে আরেকটু কম বোল্ড করে। সেক্ষেত্রে কি হয় যে h1 এটা হচ্ছে সবচেয়ে বেশি বোল্ড করবে, h6 কখনোই সবচেয়ে বেশি বোল্ড করবে না। দেখেন আমি এই যে লেখাটা আছে, এই লেখাটা যদি প্রত্যেকটা পেজের মধ্যে দিয়ে দিই, এই কোডগুলো সবসময় কিন্তু ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে লিখতে হয়। ওপেনিং ট্যাগের আগেও না, ক্লোজিং ট্যাগের পরেও না। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এসে এইখানে আপনাকে কোডটা কথাগুলো লিখতে হবে, যে কথাগুলো আপনি লিখবেন। দেখেন এইখানে এসে এটা লিখতেছি, লেখা হয়েছে সবার এই পর্যন্ত। এই পর্যন্ত লেখা হলে কোডটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা ফাইল এই অপশনটাতে গিয়ে এই দেখেন এখানেও সেভ লেখা আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে সেভ হয়ে যায়। দেখেন এটার পাশেই আসলে লেখা আছে কন্ট্রোল এস, অর্থাৎ কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে কোডটা। শর্টকাটটা এখানেই লেখা আছে। এরপরে যদি আমি ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখেন আমার প্রত্যেকটা লেখা চলে আসছে এখানে। এবং কি হয়েছে, h1 টা ছিল সবচেয়ে বেশি মোটা বোল্ড, h2 ছিল আরেকটু কম বোল্ড, এইভাবে ক্রমানুসারে আস্তে আস্তে অল্প অল্প বোল্ড হওয়া শুরু করছে। অর্থাৎ h1 যখন লিখবো তখন সেটা বেশি বোল্ড হবে, h6 কিন্তু বেশি বোল্ড হচ্ছে না। দেখেন h6 হচ্ছে কম বোল্ড হয়েছে, একদম নিচেরটা। দেখেন এটা ছিল সবচেয়ে কম বোল্ড, অর্থাৎ এইখানে একটু ব্যাপারটা উল্টা। হেডিং লেখার পরে কি হয়, এটা মুছে দিলাম।
যে কোনো ওয়েবসাইটে কি হয় যে হেডিং লেখার পরেই কিন্তু কিছু প্যারাগ্রাফ থাকে, কিছু টেক্সট থাকে। তো সেই টেক্সটটা আমরা কিভাবে আনবো? এখানে যখন আমরা হেডিং আনছি তখন একটু রিলেট করার চেষ্টা করেন। হেডিং তার মানে এইটার ট্যাগ যেটা হবে সেটা হচ্ছে এইচ দিয়ে শুরু হবে, হেডিং থেকে এইচটা নিচ্ছে। এরপর যদি প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে কি নেওয়া লাগতে পারে বলেন তো? এরপরে যেহেতু আমরা এখানে প্যারাগ্রাফ নিব, আমরা এখানে নিব পি। এটারও ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। এইখানে এসে আমাকে টেক্সটগুলো বসাইতে হবে, আমি যে টেক্সটগুলো এখানে দেখতে চাই ব্রাউজার। তো এখন আমি টেক্সটগুলো কোথায় পাবো? এখান থেকে কিন্তু H1 H2 থেকে H6 পর্যন্ত যা ছিল সেগুলো ডিলিট করে দিছি, এই কারণে কিন্তু এটা নাই, H1 শুধু আছে, এই কারণে H1 এখানে দেখাচ্ছে। এবার যেটা করতে হবে আপনাকে, বাইরের যখন কাজ করবেন তখন এরকম হতে পারে যে বাইরে যে কন্টেন্ট রাইটার আছে তার কন্টেন্ট গুলো লেখা এখনো শেষ হয়নি। তো বায়ার আপনাকে বলতেছে যে তুমি আমাকে যে ওয়েবসাইটটা তৈরি করে দিবা সেটাতে ফিলার টেক্সট অথবা লরেম টেক্সট অথবা ডেমো টেক্সট, একই জিনিস। ফিলার টেক্সট, ডেমো টেক্সট, লরেম টেক্সট সেম জিনিস। তুমি আমাকে এই টেক্সটগুলো এখন দিয়ে রাখো, তারপরে যখন আমার কন্টেন্ট রাইটার কন্টেন্টগুলো প্রিপেয়ার করবে দেন আমি টেক্সটগুলো হয়তো তোমাকে দিয়ে বসানো বা এক্সট্রা পেমেন্ট করে, অথবা সে তার মতো করে নেবে। তো এই লেখাগুলো আমরা আসলে কোথায় পাবো? আমরা তো গুগল থেকে যে কোনো লেখা নিতে পারি না, কারণ প্রত্যেকটারই কপিরাইট ইস্যু থাকে। তো লেখাগুলো নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে lipsum.com, lipsum.com। এই যে লরেম ইপসাম, এই টেক্সটগুলো হচ্ছে ডামি টেক্সট। এই টেক্সটগুলো নিলে কেউ আপনাকে কখনোই কপিরাইট ইস্যু ধরবে না। তো এইখান থেকে আমি এই টেক্সটটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমি আমার এই পি ট্যাগের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, আমি এখান থেকে কিছু লেখা একটু ছোট করে দিই। দেখেন আমি পি ট্যাগের মধ্যে এই লেখাগুলো দিছি। লেখা দেওয়ার পর কি হয়েছে যে আমি কোডটাকে সেভ করতে অবশ্যই সেভ করতে হবে। সেভ করার পরে এখানে এসে যদি রিফ্রেশ দিই, দেখেন আমার লেখাগুলো চলে আসছে। আমি যে প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো দিছিলাম, এখানে প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো দেয়া ছিল এখানে ব্রাউজারে কিন্তু সেই টেক্সটগুলো আমার শো করতেছে। দেখেন এটা যদি বড় করি সেম টেক্সট শো করতেছে। তাহলে কি হলো, এখানে আমরা আমাদের ওয়েবসাইটে একটা হেডিং কিভাবে নিতে হয় সেটা শিখছি, একটা প্যারাগ্রাফ কিভাবে নিতে হয় সেইটা শিখছি। এইবার যে কোনো ওয়েবসাইটেই কিন্তু যদি শুধু লেখা থাকে, কোনো ইমেজ না থাকে, তাহলে কিন্তু এটা আসলে সুন্দর দেখায় না। তো কি করতে হয়, যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে সেখানে ইমেজ থাকতে হয়। এখন বলেন যে ইমেজ আনার জন্য ট্যাগ কি হতে পারে? যে জানে সে বাদে কি হতে পারে? গেস, আপনি জানেন হবে না। আই কি হবে? আই। এইখানে দেখেন হেডিং লেখার ক্ষেত্রে আমরা কি নিছি? H1। পি যখন প্যারাগ্রাফ নিছি তখন নিছি পি। যখন আমরা দেখেন এই পাশে যেটা আছে এটাতে ক্লিক করলে এটা কলাপস হয়ে যায়। তো এইখানে এসে ইমেজ নেওয়ার জন্য IMG এই ট্যাগ লিখতে হয়। আই না, IMG। হ্যাঁ লেখা আছে দেখেন। এখন একটু বলেন তো, প্রথম থেকে যে দুইটা ট্যাগ শিখছি H1 এবং প্যারাগ্রাফ, এই দুইটা ট্যাগ এবং এই IMG এই ট্যাগটার মধ্যে পার্থক্য কোথায়? এই দুইজন বাদে। আচ্ছা অ্যাট্রিবিউট আছে, এটা একটা ভালো কথা বলছেন। এছাড়াও আরেকটা আছে, দেখেন একটু ভালো করে দেখেন। তিনটা লেটার একটা লেটার, আচ্ছা এটা খুব সাবটল ডিফারেন্স হয়। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করি, দেখেন এটা ছিল আমার কি ট্যাগ? হেডিং ট্যাগের H1 ছিল না, এটার ওপেনিং ট্যাগ ছিল H1, এটার ক্লোজিং ট্যাগও ছিল H1। এবার যদি ইমেজ ট্যাগের দিকে দেখি, দেখেন ইমেজ ট্যাগের দিকে যদি তাকাই, এর কি কোনো ক্লোজিং ট্যাগ আছে? কোনো কি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আবার IMG লেখা আছে? নাই। HTML দুই ধরনের ট্যাগ আছে। এই ট্যাগগুলোর কিছু ট্যাগ আছে যেগুলোর ওপেনিং এবং ক্লোজিং দুইটা পার্টই থাকবে, কিছু ট্যাগ আছে যেগুলোর শুধুমাত্র ওপেনিং ট্যাগ, মানে একটাই ট্যাগ থাকবে, এটার কোনো ওপেনিং ক্লোজিং কোনো ট্যাগই নাই। এই ধরনের দুই তিনটা ট্যাগ আছে, যেমন ইমেজ, ইনপুট, এই টাইপের। এগুলো সামনে করতে করতে শিখে যাবেন, মাত্র দুই তিনটা আছে, বেশি নাই।
এবার দেখেন যে ইমেজের ভেতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এস আর সি, একটা হচ্ছে এএলটি। কোন দুইটার কাজ কি? এখানে যে এস আর সি দিয়ে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে সোর্সের সংক্ষিপ্ত শর্ট ফর্ম। তো এইখানে যেটা করতে হয়, এইখানে হচ্ছে আপনার ইমেজটা কোথায় আছে সেটা এখানে বলে দিতে হয়। কিভাবে বলে দিতে হয়? তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। ইমেজের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। ইমেজ আপনি গুগল থেকে নিতে পারবেন না, ওগুলোরও কপিরাইট ইস্যু আছে। তো ফ্রি ইমেজ আমরা কোথায় পাবো যেটা হাই কোয়ালিটির হবে? তো সেটা নেওয়ার জন্য যেটা করতে হয়, গুগলে গিয়ে লিখবেন pixabay.com। স্পেলিংটা এটা হবে। এই ধরনের আরো কিছু ওয়েবসাইট আছে, পিক্সাবে আছে, পিক্সেলস আছে। পিক্সেলস এর ক্ষেত্রে স্পেলিংটা হচ্ছে PEXELS, পিক্সেলস। কোন এটা আছে হয়তো, কিন্তু পিক্সেলস এ নাই। তো এই কারণে এই প্রত্যেকটা ওয়েবসাইট থেকেই দেখবেন যে যে পিকচারটা আপনার লাগতেছে সেটা আসলে কোথায় আছে। প্রত্যেকটা থেকে আপনি ফ্রি নিতে পারবেন, এগুলোতে কোনো কপিরাইট ইস্যু নাই। তাহলে দুইটা দেখাইছি, একটা হচ্ছে পিক্সাবে, একটা হচ্ছে পিক্সেলস। তো এইখানে আসার পরে এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আপনার যে ধরনের ইমেজ লাগবে এখানে এসে সেটা সার্চ করতে হবে। চলেন আমি একটা সার্চ করি, উইন্টার। ধরেন আমি এই ইমেজটা নিলাম। যে ইমেজটা নেবেন সেই ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে দেখেন কিছু অপশন আছে, এখানে একটা জায়গায় লেখা আছে ফ্রি ডাউনলোড। এখন এই বাটনটাতে যখন আমি ক্লিক করব তখন দেখেন আরো কিছু অপশন আপনার সামনে খুলে গেছে। এখানে কি দেখাইছে? এখানে প্রথমটাতে দেখাইছে যে আপনি এই ইমেজটা কোন সাইজের নিতে চান, 640 বাই 362, 1280 বাই 724, 1920 বাই 1086, নাকি 5000 বাই 1830। 5000 বাই 1830 এটা করতে হলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অনেক ক্ষেত্রে হয়তো কিনতেও হয়। এর নিচে যেগুলো আছে 1920 পর্যন্ত যে রেজুলেশনের ইমেজগুলো থাকে এগুলো ফ্রি ডাউনলোড করা যায় এবং এগুলোর কোনো কপিরাইট ইস্যু নাই। তো আমি এখানে চাচ্ছি যে 640 বাই 362 এই সাইজের আমি নিব। তো এটা আমি ক্লিক রাখলাম, দেখেন সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করলাম। হ্যাঁ, ফ্রি ডাউনলোডে ক্লিক করছেন? একটা পিকচার ডাউনলোড করে নেন যে যার মতো। এখন দেখেন আমার যে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা ছিল তার ভেতরে আরেকটা ফোল্ডার ছিল ঠিক ইমেজ নামে। এখন আমি ইমেজটা ডাউনলোড করছি, এটা কোথায় গেছে? ডাউনলোড অপশনে গেছে। এখান থেকে ইমেজটাকে টেনে ধরে ডাউনলোড, আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল, প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ইমেজ নামে যে ফোল্ডারটা ছিল সেইখানে এসে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, কপি করে এনে ছেড়ে দিতে পারেন। এখন দেখেন ইমেজটা যখন আমি ডাউনলোড করছি, ইমেজটার নামের পাশে কিছু নিউমেরিক লেখা আছে, দেখছেন? এটা হচ্ছে যে আপনি যদি সেম নামে HTML এর গিয়ে লিখেন কোনো প্রবলেম নাই আপাত দৃষ্টিতে, কিন্তু যদি একটু ডিপ ডাউন করেন তাহলে প্রবলেম আছে। কি প্রবলেম আছে? আপনার এই ওয়েবসাইটটা তৈরি করার পরে ক্লায়েন্ট নিশ্চয়ই চাবে এই ওয়েবসাইটটাকে লাইভ করতে এবং তার ওয়েবসাইটে যাতে গুগলে সার্চ করলে প্রথমের দিকে আসে। প্রবলেমটা হবে কোথায়? আপনি যখন ইমেজের এই নাম ধরেই এই সোর্সের এই ট্যাগের মধ্যে লিখবেন, এটাকে এসইও করতে গিয়ে প্রবলেম হবে। আরেকটা প্রবলেম হবে, ধরেন কেউ ফ্যান্টাসি এই নাম দিয়ে গুগলে সার্চ করতেছে ইমেজ, তখন আপনার ওয়েবসাইট থেকে ইমেজগুলো গুগলে শো করবে না। আপনি যদি শুধুমাত্র এই ইমেজটাকে রিনেম করেন, ধরেন এখানে আমি রিনেম করতেছি, এখানে এসে আমি রিনেম দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এই যে নিউমেরিক গুলো আছে এগুলো কেটে দিলাম এবং ইমেজের নাম সবসময় লোয়ার কেস লেটারে রাখার চেষ্টা করবেন। ধরেন এখানে ফ্যান্টাসি নামটা প্রত্যেকটা আপার কেস লেটারে লেখা ছিল, এখানে আপনি পরে এসে করবেন কি সবগুলো লেটার ছোট হাতের দিয়ে দিবেন এবং কোনো স্পেস রাখবেন না। যদি আপনার স্পেস দেওয়ার প্রয়োজন হয় ভেতরে একটা হাইপেন দিবেন। ধরেন স্পেস দেওয়ার প্রয়োজন, আপনি এখানে হাইপেন দেন, দিয়ে আরো কিছু ওয়ার্ড লেখেন, ধরেন আপনার ফ্যান্টাসি ইমেজ, এভাবে লিখে রাখেন। এগুলাতে পরবর্তীতে আপনার ওয়েবসাইটটা যদি কেউ এসইও করে সেটাতে অনেক বেশি সহায়ক হবে। তাহলে এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমাদের কোর্সের সাথে রিলেটেড না, এটা হচ্ছে যে
ডিজিটাল মার্কেটিং যারা করে বা এসইও আসলে একটা আলাদা টপিক আছে, যে আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন, ওয়েবসাইটটা তৈরি করার পরে এখানে কিছু স্ট্রাকচার থাকে, কিছু স্ট্যান্ডার্ড থাকে, যেটা আরো পরবর্তীতে আরো কিছু ফলো করতে হয়, করলে আপনার ওয়েবসাইটটা গুগলে প্রথম দিকে আসে। হাজার হাজার ওয়েবসাইট আছে, কিন্তু আমরা সার্চ করলে কোনো ওয়েবসাইট আসলে প্রথমে আসতেছে, ওই পেজে দেখবেন নিচের দিকে আছে, তো ওগুলোর এসইও হয়তো ভালো না। তাহলে কি হলো, আমার প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ইমেজ নামে যে ফোল্ডারটা ছিল সেটার ভেতরে এসে আমি ইমেজটা রাখছি। এবার রাখার পর কি করতে হবে, এইখানে সোর্সে এসে কোনটা ইমেজের নামটা, আচ্ছা ইমেজটা ডাউনলোড করছেন, কি জানতে চাচ্ছেন নামটা? আনছেন, আনতে পারছেন? ইমেজটা ডাউনলোড হয়েছে, খুব সম্ভবত ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে জানো, এই যে ডাউনলোড কোন ইমেজটা ডাউনলোড করতে জানো আপনি? আপনার আমারটাই, তাহলে কি নিচে দিকে আসেন, আমি এখন দেখতে পাচ্ছি। এই তো এটা দেখতে এটাতে এটাতে আপনি কন্ট্রোল সি দিতে পারেন, তাহলে কপি হয়ে যাবে, আবার ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, কন্ট্রোল সি দেন, আপনার কপি হয়ে যাবে। এবার আপনার ডেস্কটপে যান, ডেস্কটপে যান, প্রজেক্ট 1 ছিল রাইট, আপনার প্রজেক্টের নাম কি নাম ছিল, এটা এটা দেখতে হবে, ডাবল ইমেজ অপশনটা করে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল সি দিলে পেস্ট হয়। কপি হচ্ছে মাউসটা, হ্যাঁ এরপর থেকে যেটা করবেন যে আমি মাউসটা ক্লিক করতে বলবো এখানে, বা কিছু অন্য দিকে। এবার আপনি কোনটা কপি করছিলেন, ইমেজ কপি করছিলেন, আমি একটু দেখাচ্ছি। ডাউনলোড ফোল্ডারের মধ্যে গেছে ইমেজটা, এইটা এটাতে ক্লিক করলাম, দেখেন এটাতে ক্লিক করলে কন্ট্রোল কন্ট্রোল কপি এবার এই ইমেজটাকে রিনেম করতে, এখানে ডাবল ক্লিক করলে হয়, ডাবল ক্লিক করলে ওপেন হয়, এটাতে রাইট ক্লিক করতে, এটাতে রাইট ক্লিক করে দেখেন রিনেম নামে একটা অপশন, এটাতে আসার পরে যে নিউমেরিক যেগুলো আছে না, নিউমেরিকটা ডট জেপিজি কিন্তু রাখা, এটা এক্সটেনশন যেমন থেকে কিন্তু ইমেজ শো করবে। আচ্ছা আবার একটু দেখি সবাই, এখন কি করতে হবে, সোর্সের মধ্যে এসে আপনি যেহেতু ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখছেন, একটু দেখি সবাই, এর মধ্যে এসে আপনাকে এই সোর্সের মধ্যে যদি আই লিখেন, দেখেন ইমেজ সাজেস্ট করে দিচ্ছে, এটাতে ক্লিক করবেন, তাহলে কি হলো, ইমেজ চলে আসলো। এখন দেখেন ইমেজের নামটাও চলে আসছে। এখন আপনার ইমেজ ফোল্ডারের মধ্যে ধরেন 10টা ইমেজ আছে, তাহলে কিন্তু এখানে ও 10টার নাম দেখাবে। এখন আপনার যেটা এইখানে লাগবে সেটাতে ক্লিক করতে হবে। আমার একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ দেখাচ্ছে, তো আমার এটাতে এখন আমি ক্লিক করলাম। নিউমেরিকটা চেঞ্জ করতে গিয়ে ডট জেপিজি এই এক্সটেনশন আবার কেউ সরায় ফেলেন না, তাহলে কিন্তু শো করবে না। প্রত্যেকটা ফাইলের একটা করে এক্সটেনশন থাকে, যেটা না থাকলে কিন্তু কাজ করবে না। সোর্সের মধ্যে যাবেন, এরকম তো ছিল ট্যাগটা রাইট, আই লিখবেন, আই লিখলে আপনি ইমেজ নামে যে ফোল্ডারটা তৈরি করছিলেন ওইটাও সাজেস্ট করতেছে, এটাতে ক্লিক করবেন, তাহলে ইমেজ চলে আসলো। এরপরে আমার এই ইমেজ ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আমি শুধু রাখছি, এই কারণে একটা ইমেজের নাম দেখাচ্ছে। এখানে যদি 10টা ইমেজ থাকতো ও 10টা ইমেজের নাম দেখাইতো। এখন আপনার যে ইমেজটা লাগবে এখানে সেটার উপরে ক্লিক করতে হবে, আমার এটা লাগতেছে, আমি এটাতে ক্লিক করতেছি। এরপরে যেই ট্যাগ যেটা আছে এটা হচ্ছে এএলটি, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এইখানে এসে কি করতে হয়, আপনার যে ইমেজের যে নামটা আছে সেইটা কপি করে দিতে পারবেন, ফ্যান্টাসি ইমেজ এই পর্যন্ত ডট জেপিজি এটা দেওয়ার দরকার নাই, জাস্ট ফ্যান্টাসি ইমেজ এই নামটুকু এতটুকু দিতে পারবেন, অথবা এখানে আপনি চাইলে ইমেজ এটাও দিয়ে দেন। সবচেয়ে ভালো হয় আপনার ইমেজের যে নামটা ছিল
ওই নামটাই আপনি এখানে দেন। কোনটা ইমেজের এটা? আচ্ছা, ইমেজ সোর্সের মধ্যে কিভাবে দিবেন নাকি অল্টারনেটিভ টেক্সট? হ্যাঁ, ইনভার্টেড কমার মধ্যেই তো দুইটা আছে। আপনি কি এইটা বুঝতে, আমার একটি স্ক্রিনে দেখেন, এইটা বুঝতে চাচ্ছেন নাকি এইটা বুঝতে চাচ্ছেন? পরেরটা এলটি। এইখানে আসার পরে যেটা করবেন, ইমেজে যে নামটা ছিল এখানে ছিল ফ্যান্টাসি ইমেজ, এই পর্যন্ত ইমেজের নাম ছিল। আপনি এই পুরোটা এখান থেকে কপি করে নেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে, তারপরে এসে অল্টারনেটিভ টেক্সট, এলটির এটার এলাবোরেশন হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, এইখানে সে কন্ট্রোল ভি দিলাম। তাহলে এই যে ইমেজের যে নামটা এটা আমি অল্টারনেটিভ টেক্সট হিসাবে ইউজ করলাম। এখন এটা কেন ইউজ করতেছি এটা দেখি। আগে এই কোডটা আমি লেখার পরে সেভ করি কন্ট্রোল এস দিয়ে। এবার দেখেন কোডটা সেভ করার পরে যদি আমি রিফ্রেশ করি ব্রাউজারটা, আমার ইমেজটা চলে আসছে। হয়েছে সবার এই পর্যন্ত? আগাবো? কি হয় নাই? সমস্যা নাই, বুঝতে না পারলে জিজ্ঞেস করো। আইএমজি কি করতে চাচ্ছেন? এটা দিলে আসবে না, এটাকে ব্যাক। যখন আপনি শর্টকাট ইউজ করবেন তখন জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা প্রথমে দিলেন না ওটা লেখা যাবে না, জাস্ট আই এম জি এটা লেখার পরে ট্যাব প্রেস করবেন, কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন না। তাহলে ওটা চলে আসবে। যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন তাহলে ও আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট পাবে, এটা এরর হবে। এই পিছে একটা মুছে দেন, এটার ভেতরে কিছু রাখেন না। আচ্ছা, আপনার এখানে যেটা হচ্ছে একটু স্ক্রল করে উপরে যান, উপরে দেখেন H1 এর মধ্যে আমি এতগুলো রাখি না, আপনি যদিও রাখছেন সমস্যা নাই, বোঝার জন্য। H1 এর মধ্যে হেডিং দিয়েছিলাম অল্প করে, তার নিচে আমি নিয়েছিলাম একটা প্যারাগ্রাফ ট্যাগ, যেটার ভেতরে আমি প্যারাগ্রাফ লিখে এতগুলো ওয়ার্ড রাখছিলাম। এখন এই ইমেজের মধ্যে আচ্ছা আচ্ছা এখানে আই আমার হচ্ছে কয়েকটা ব্যাচ চলতেছে, তো যদি একটু আসতে যাওয়া লাগে একটু বলবেন, কারণ এক এক ব্যাচে তো এক এক ভাবে বলতে হয়। যদি মনে হয় যে ফাস্ট হয়ে যাচ্ছে তাহলে বলেন যে ভাই একটু আসতে। হ্যাঁ স্যার। আপনার কোডে ভুল আছে, কিভাবে বুঝতেছি দেখেন, রেড হয়ে গেছে। যখনই কোডের মধ্যে আপনি এখানে রেড কিছু দেখতে পাবেন, কোডে কোথাও কি হবে, আপনি নিচে একটা কোড লিখেছেন তো, এটি ইমেজ এখান থেকে শুরু করে বডি। এবার কোডটা ঠিক আছে, এখন সব বুঝতে হবে। এই যে পি ট্যাগ শেষ হচ্ছে না, পি ট্যাগের পরে একটা এন্টার, আবার একটা এন্টার দেন তো। এবার আই এম শুধু আই না, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যদি ট্যাব দেন তাহলে কিন্তু হবে না, আমি শর্ট কোডটা দেখাচ্ছি। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে এরকম হবে, আই যদি লিখেন দুইটা আসছে, একটা আই এম এবার ট্যাব প্রেস করেন, এইটা এবার সোর্সের মধ্যে কি আপনি কাজ করতে। হ্যাঁ আমি বলতেছি যে কেন এটা ব্যবহার করতে হবে, এটা চেঞ্জের সাথে সম্পর্কিত না। আর ওই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে ফাঁকা দিন, স্পেস দিন, যে ফ্যান্টাসি ইমেজের মাঝখানে দেখেন একটা স্পেস, স্পেস না দেয় ভালো, এটা কিছু আসলে তথ্য পারছেন আপনি এটার জন্য আনতে। ঠিক আছে, এখন কোডটা সেভ করেন যারা এই পর্যন্ত করছেন, করে ব্রাউজারে গিয়ে জাস্ট রিফ্রেশ করেন। আমি পাশাপাশি নিছি যাতে এখানে কোড করলে এখানে দেখতে পান, আপনারা চাইলে এভাবে বড় করেও দেখতে পারেন। এটাতে কোড করতেছি আর এটাতে লাইভ প্রিভিউ। রিফ্রেশ করছেন, সবার ইমেজ আসছে, এই কারণটা এরর আসছে, প্রত্যেকের এরর আসছে, পেছনে একদম এক্সকিউজ মি কাজ করতেছেন আসছে এটা। এবার দেখেন কিছু বলতেছিলেন মনে হয় আপনি, মানে কি আনতে ও এটা হচ্ছে ব্রাউজার ওপেন করছিলেন না, ব্রাউজারে ক্লিক করেন, এটা ছিল আপনার ফোনটা, আপনি আলাদা করে উইন্ডো নেবেন, এটা ঠিক আছে।
এই ব্রাউজারের উপর আরেকবার রাখুন তো। আপনার ছিল প্রোডাক্টটা এটা রিফ্রেশ করেন তো। হ্যাঁ, এটাকে রিফ্রেশ করুন। ফাইল ওপরে চলে আসছে। এই তো আপনার ইমেজটা চলে আসছে। তখন একটু চেঞ্জ করে নেন। এইবার দেখেন আমার এই ইমেজটা এখানে চলে আসছে। এইখানে সোর্সের ভেতরে আমি যে ইমেজ ফোল্ডারে ইমেজটা রাখছি সেই ইমেজ ফোল্ডার লিখছি, দেন আমি ইমেজের নামটা দিছি। সোর্সের ভেতরে এই যে এইভাবে যে নামটা দিছি এটাকে বলা হয় অ্যাবসলিউট প্যাথ, অর্থাৎ আমার ইমেজটা আমার কাছেই আছে, ইমেজ ফোল্ডারের ভেতরে আমি ওই ফোল্ডারটা এখানে চিনিয়ে দিচ্ছি। এটাকে আরেকভাবে লিঙ্ক করা যায়। ধরেন আপনি কোনো কারণে গুগল থেকে একটা পিকচার দিচ্ছেন ডামি হিসাবে, আপনার ফ্রেন্ডকে দেখাবেন বা বাইরকে দেখাবেন। জাস্ট গুগলে যদি যান, গিয়ে ধরেন এখানে আমি লিখতেছি উইন্টার ইমেজেস। এবার যে কোনো একটা ইমেজ নিলাম। এই যে ইমেজের এই উপরে যেটা আসলো না, এটা কিন্তু একটা ইমেজের লিঙ্ক। এই ইমেজের লিঙ্কটা হচ্ছে এটা। আমি যদি এই লিঙ্কটা পুরোটা কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে, এরপর যদি আমার কোডে আসি, এখানে সে সোর্সের মধ্যে যদি পুরোটা বসিয়ে দিই, এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল এস, আচ্ছা দেখতেছি কন্ট্রোল সি, তো আসবেই, বইলে তো কোনো কথা নেই। হুম 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 আসবে। আর কোডটা ঠিক আছে আপনার যে পিকচারটার মধ্যে ওপেন উইথ পিকচার দিস ইমেজ ওপেন উইথ পিকচার, তাহলে আপনি একটা ইমেজ ইউর কি করতে, কি করলে আসবে? ও গুগলে গিয়ে আমার লিঙ্কটা নেওয়া ভুল হয়েছে এটা বলতেছেন তো? আচ্ছা, কোন লিঙ্কটা নিতে হয়? আচ্ছা আচ্ছা, এই লিঙ্কটা নিতে হবে এখন, রাইট? বুঝছি। আচ্ছা দেখেন, এইখান থেকে এই লিঙ্কটা কথা বলতেছেন, রাইট? এই লিঙ্কটা যদি নেন, এই লিঙ্ক নিয়ে যদি সোর্সে দেন তাও আসবে। তাহলে কি হলো, আমি আমার প্রথমে যে ইমেজটা সেভ করা ছিল সেটাতে ফেরত গেলাম এবং এই ইমেজটা আসলো। এখন দেখেন আমি যদি এই অল্টারনেটিভ টেক্সট অ্যাট্রিবিউট এটা নাও ইউজ করি, আমি ধরেন এটা ইউজ করি না, সেভ করছি করে রিফ্রেশ করছি, তাও কিন্তু আমার ইমেজটা শো করতেছে। তাহলে আমি কেন আসলে অল্টারনেটিভ এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি? এটার কাজটা হচ্ছে, কোনো কারণে আমি ইমেজের নাম নিতে ভুল করছি, মনে করেন এইটা আমার বাদ পড়ে গেছে, ফ্যান্টাসি ইমেজ এই নামে ছিল, আমার ইমেজটা সেভ ছিল ইমেজ ফোল্ডারে, এই নামে আমি এখানে নিই না, একটা ওয়ার্ড কোনো কারণে আমার ছাড়া পড়ছে। এবার যদি আমি এইভাবে ছাড়া ফেলে কোডটাকে সেভ করি, সেভ করে যদি এখানে রান করি, দেখেন এখানে কিন্তু ইমেজটা আসে নাই, কিন্তু আমি কি ইমেজ ইউজ করছিলাম সেটা কিন্তু পাশে ছোট্ট করে আসছে, দেখছেন? ফ্যান্টাসি ইমেজ, ইমেজের অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যেটা ইউজ করছিলাম সেখানে এইটা এখানে আসছে। এখানে যদি আমি শুধু ইমেজ রাখি, এবার যদি রিফ্রেশ করি, দেখেন এখানে ইমেজ নামটা দেখাচ্ছে। এটা হচ্ছে বোঝার সুবিধার্থে, আপনার নিজের বোঝার সুবিধার্থে। আরেকটা হচ্ছে কোনো কারণে যদি নেট স্লো থাকে, আপনি ওয়েবসাইটটাকে লাইভ করছেন অর্থাৎ সার্ভারে আছে, তখন যে কোনো দেশের লোকজন হয়তো দেখতেছে সার্ভার থেকে, তখন কোনো কারণে তার ওইখানে নেট স্লো, তখন কি হবে যে তার ইমেজটা শো না হলে ইমেজের একটা নাম এখানে দেখাবে, যাতে সে করে বুঝতে পারে যে এখানে কি ধরনের ইমেজ ইউজ করা ছিল। এবং এইটাও এসইওর ক্ষেত্রে কাজে লাগে। আর কি ভোল্টেজ কম না, নড়ে যাচ্ছে না। আজকে সকালে প্রজেক্টর অনই হয় না, এমন একটা অবস্থা ছিল। টিউনিং করে না, চোখের সমস্যা।
চোখে সমস্যা হচ্ছে? ঝাপসামতো আসছে তো এখানে একটু ট্রেনিং করলে ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে যে প্রজেক্টর ঝাপসা বলতে আসলে প্রজেক্টরের প্রবলেম। কোয়ালিটি আর আমার তো দেখতে সমস্যা হয়ে যাচ্ছে এখন আবার। আচ্ছা, তাইলে আমরা আবার একটু রিকল করি। আমরা কি শিখছি? একটা হেডিং আনা শিখছি, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা শিখছি, একটা ওয়েবসাইটে কিভাবে ইমেজ আনতে হয় সেটা শিখছি। এখন কি থাকে, যে কোনো ওয়েবসাইটে একটা লিঙ্ক থাকে না, যেখানে লিঙ্ক করলে হয় রিড মোর বাটন থাকে, অথবা একটা লিঙ্কে ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে যায়। তো আমরা এই লিঙ্ক কিভাবে আসলে শো করাবো? তো এই লিঙ্ক শো করানোর জন্য যেটা করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এ ট্যাগ লিখতে হয়। শুধু অনেকেই দেখতেছি যে আপনারা লিখতেছেন এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতেছেন, তারপর এ দিতেছেন, তারপর ট্যাব দিতেছেন। দেখেন এখানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আসছে, এই কারণে এরর হয়ে যাচ্ছে। যখনই কোডটা এরর হবে তখন কোডে দেখবেন যে এরকম রেড হয়ে যায়, তার মানে আপনার কোডে এরর হয়েছে কোথাও। তো শর্ট কোড যখন ইউজ করবেন তখন জাস্ট এ লিখে ট্যাব প্রেস করবেন, কোনো ব্র্যাকেট কোনো কিছু ইউজ করা যাবে না। এখন দেখেন ইমেজ ট্যাগের মধ্যে যেমন আমাদের দুইটা অংশ ছিল, একটা ছিল সোর্স, একটা ছিল অল্টারনেটিভ টেক্সট এলটি। এরকম ভাবে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানেও আমার একটা পার্ট আসছে, যেটা হচ্ছে এইচআরইএফ। এইচআরইএফ এইটার এলাবোরেশন হচ্ছে হাইপার রেফারেন্স। অর্থাৎ এইখানে আমি যে লিঙ্কটা দেব, কেউ যদি ক্লিক করে এর ভেতরে যে লেখাটা থাকবে সেটাতে যদি কেউ ক্লিক করে তাহলে এই লিঙ্কেই সে যাবে। আসলে দেখেন আমি যদি এখানে লিখি যে ক্লিক নাও, ক্লিক হিয়ার, এই লেখাটা লিখলাম, লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি এখন রিফ্রেশ করছি, দেখেন নিচের দিকে দেখেন ক্লিক হিয়ার, এই যে লেখাটা আসছে ক্লিক হিয়ার। এখন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখেন এই কিন্তু কোথাও নিয়ে যাচ্ছে না আপনাকে, এ কিন্তু বাটন হয়েছে। দেখেন এখানে যখন আমি কার্সরটা নিয়ে যাচ্ছি এখানে কিন্তু দেখেন হ্যান্ড সাইন হয়ে গেছে, তার মানে এটা সে লিংক হয়েছে, কিন্তু কোথায় যাবে এটা আমরা এখনো বলি না। এখন এটা বলার জন্য এর ভেতরে এসে আপনাকে বলে দিতে হবে যে কোথায় যাবে। তো ধরেন কেউ যখন এই ক্লিক হেয়ার এই বাটনটাতে ক্লিক করবে, ক্লিক হেয়ার এই বাটনটাতে ক্লিক করবে, সে এই পেজটাতে যাবে, এই পেজটাতে যাবে ধরেন। তাহলে কি করতে হবে, আমাকে এই পেজের পুরো এই যে ইউআরএলটা আছে এটাকে কপি করে নিতে হবে, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে। আমি ডেস্টিনেশনটা এখানে পাঠাতে যাচ্ছি, কেউ যখন ক্লিক হেয়ারে ক্লিক করবে। এই যে লিঙ্কটা কপি করে নিলাম, এবার এই লিঙ্কটা কপি করার পরে এইখানে এসে এই এইচআরইএফ এইটার ভেতরে এসে পেস্ট করতে হবে। আসছি এ পর্যন্ত? আচ্ছা, একটু দেখি আবার প্রথম থেকে আমি রিকল করতেছি, একটু দেখেন। কন্ট্রোল সি এরকম ছিল আমার। এখন এরকম থাকলে প্রবলেমটা কি, আমার এই বাটনটা লিংক হয়েছে ঠিকই, কিন্তু এখানে আমি বলি নাই যে ক্লিক হেয়ার, এটাতে যদি কেউ কোনো ভিজিটর ক্লিক করে এ কোথায় আপনাকে নিয়ে যাবে। তো দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি ও কিন্তু হোম পেজেই থাকতেছে, ও কোথাও নিয়ে যাচ্ছে না। তো এইটার জন্য যেটা করতে হয়, এই যে এইচআরইএফ এর ভেতরে আসলে আমাকে বলে দিতে হবে যে কেউ যখন এই ক্লিক হিয়ার এইটাতে ক্লিক করবে এই বাটনটা তাকে কোথায় নিয়ে যাবে। কথা কে বলতেছে ভাই? একটু আস্তে। তো এইচআইএফ এইটার মধ্যে বলে দিতে হবে যে ক্লিক হেয়ার এইটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাওয়া হবে। তো আমি চাচ্ছি কেউ যখন ক্লিক হেয়ার এই বাটনে ক্লিক করবে তখন আমাকে এই পেজে নিয়ে যাবে, এই পেজটাতে নিয়ে যাবে। তো এই পেজের ইউআরএলটা হচ্ছে এইটা, অর্থাৎ লিঙ্কটা হচ্ছে এইটা। তাহলে এইটাতে আমি এই পুরোটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করে নেওয়ার পরে এখানে এসে এইচআরএফ এই অংশের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার কন্ট্রোল এস দিয়ে কোডটা সেভ করলাম। এবার দেখেন এটা ছিল আমার ইয়া। তো এবার এখানে এসে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে ক্লিক হেয়ার এই বাটনটাতে যখনই ক্লিক করব দেখেন লোড হওয়া শুরু করছে। কোথায় নিয়ে গেছে? আমি যেটা বলে দিছি যে এখানে নিয়ে যাও। বুঝছেন আপনি নাকি আরেকবার বলতে হবে? প্রবলেম নাই, না বুঝলে বলবেন যে আমি বুঝি নাই, আমি বুঝে দেবো, সমস্যা নেই। ওইটা হচ্ছে সব লেখাগুলো সাধারণত দুইটা পেজের মাঝখানে রাখতে হয়। ক্লিক হেয়ার আসে নাই, তারা কোডটা লিখে দিচ্ছে, আপনার কোডে ভুল হয়েছে। এই দেখেন বডি এখানে যে এরর আসছে, এটা দেখে আমি এরর আসছে। ও এইটা ডিলিট কর, ওটা ঠিক আছে, এইটা ঠিক একটু দাও, একটু দাও, একটু করে আবার ঠিক করছেন, কিছু করে
এই যে এটা লিখছেন না, এটা কিন্তু শেষ করতে দেন না, এটা না এর হচ্ছে, এবার কোডটা ঠিক আছে। এবার এখানে জাস্ট আপনি নিজে লিখুন এ ক্যাপটেন করে চলে আসছে। এবার এর ভিতরে ক্লিক করবেন, ওইটাতে না, ওইটাতে কিন্তু লিংক দিতে হবে, এই মাঝখানে রিড মোড লিখেন আপনি, রিড মোড। গুগলে যান, ক্রোমে যান, এটা দিতে হবে। এই পেজে আসবে, কেউ রিড মোডে ক্লিক করবে, এই পেজটাতে আসবে, তাহলে এই পেজের ইউআরএলটা হচ্ছে এটা, এখানে ক্লিক করেন, ওইখানে যান, এই যে অ্যাড্রেস ক্লিক করেন, পুরোটা কপি হয়ে মানে সিলেক্ট হয়েছে, এবার কন্ট্রোল সি করেন, তাহলে কপি হবে, কন্ট্রোল সি পড়ে যান, কোড মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটে যাওয়ার পরে এই সারিয়ে বিটের মাঝখানে প্রবলেম নেই, কন্ট্রোল ভি পেস্ট হয়ে যায়, চেক করেন এবার কোডটা। এবার আবার ব্রাউজারে যান, এটা ছিল আপনার, এটা ছিল না, এটা কেটে দেন, তারপর বারবার রিফ্রেশ করেন, নিচে আসে এই তো ক্লিক, এটাতে এবার ক্লিক করেন, বুঝছেন কোথায় নিয়ে গেছে? এখন দেখেন এখানে আসলে যে কোডটা যে লিংকটা আসলে লিখছি, এখানে দেখেন লেখা আছে https দিয়ে স্ল্যাশ দিয়ে কিছু কথা লেখা আছে, এর ভেতরে যে অংশটা লেখা আছে href, এটা হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ কোথায় নিয়ে যাবে, ডেস্টিনেশনটা কোথায় হবে। তার ভেতরে যে কোডগুলো লেখা আছে এইচ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউরটা আসলে প্রথমে বলতে হয়, সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এই ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর। দুই ধরনের অ্যাড্রেস বারের সামনে দুই ধরনের এই ধরনের এইচটিটিপি এটা দেখতে পাবেন, কোনটাতে লেখা থাকবে এইচটিটিপি, কোনটাতে লেখা থাকবে এইচটিটিপিএস, যেগুলো এস সেগুলো হচ্ছে সিকিউর। এবার কি হলো তাইলে, এখানে যখন আমি ক্লিক করতেছি, দেখেন ক্লিক হিয়ারে এটাতে যখন ক্লিক করতেছি, ও কিন্তু আমার এই সেম ট্যাবেই, অর্থাৎ এখানে ক্লিক করলে এই ট্যাবেই লোড হয়ে এখানে ওপেন হচ্ছে না, যে ডেস্টিনেশনটা আমি দিছি। আমি যাচ্ছি, কেউ যখন ক্লিক হেয়ার এই বাটনটাতে ক্লিক করবে, এই সেম ট্যাবে ওপেন না হয়ে পাশে আরেকটা ট্যাব ওপেন হবে, এরকম হয়ে ওইখানে লোড হবে। সেটার জন্য আমাকে একটা কোড লিখতে হবে। এইখানে গিয়ে আপনাকে লিখতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক। সোহেল রানা কি আসছেন? সোহেল রানা ব্রেকের সময় একটু দেখা করবেন, হ্যাঁ? এটা লিখছি, দেখা যায় না, দেখা যায় না, এই যে এইটা লিখছি, এইটা এইখান থেকে এই পর্যন্ত লিখছি, কোনটার পরে, এর পরে, হ্যাঁ এইটার পরে স্পেস দিতে হবে একটু। আন্ডারস্কোর দিতে হবে, করতে পারে, অনেক ব্রাউজারে কাজ করবে না, কারণ নিয়মটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে করা। ক্রোম হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল, ক্রোমে কোনো প্রবলেম করবে না, অন্য ব্রাউজারে যখন দেখবেন তখন দেখবেন যে আর কাজ করতেছে না। তাহলে এই পর্যন্ত করছি, আপনি করছেন এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করেন, বুঝে বুঝে করেন, সমস্যা নাই, আস্তে আস্তে মাথায় হেঁটে যাবে। ভিডিও পাবেন, কিন্তু কিছু কন্ডিশন আছে। ওইটা ওপেন হয় নাই, এটাতে এতক্ষণ বলেন নাই তো আপনি আমাকে, প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না, এগুলো এখন বুঝতেছেন, এখন মনে থাকবে, কি প্রবলেম? প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্ট ফোল্ডার তৈরি করছেন, প্রজেক্ট ফোল্ডার তৈরি করেন খুব দ্রুত। কিভাবে তৈরি করতে হয় মনে আছে? index.html, ইন্ডেক্স ছোট আছে, ইন্ডেক্স ছোট আছে, .html
ইয়েস, এরপরে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করুন। ফোল্ডার ফোল্ডার তারপরে আরেকটা ফাইল নেন, একটা ফোল্ডার নিন CSS। CSS নামে একটা ফোল্ডার নেন, ওগুলো পরে নিন, ওগুলো বাসায় গিয়ে করেন। যে JSTS যেগুলো ফোল্ডার দেখাইছি তো ওগুলো বাসায় গিয়ে করেন, ওটা এখন লাগতেছে না। আপনি এখানে আসেন খুব দ্রুত। দুইটা ফোল্ডার করছেন, একটা ফাইল করছেন, রাইট? এবার ওপেন করেন এটা ব্র্যাকেটসে গিয়ে। আপনি আস্তে আস্তে এই পর্যন্ত আসেন, পারবেন, আপনি দেখে বোঝা যাচ্ছে যে আপনি পারবেন। তাহলে কি ছিল? হেডার ছিল, প্যারাগ্রাফ ছিল, ইমেজ ছিল, লিঙ্ক ছিল। এই চারটা আমরা আনা শিখে গেছি যে একটা ওয়েব পেজে কিভাবে এই চারটা আনতে হয়। এবার যাচ্ছি আমার এই ওয়েবসাইটে কিছু লিস্ট থাক, লিস্ট আকারে কিছু আইটেম থাক। এটা বাজার লিস্টের সাথেও কল্পনা করতে পারেন, মানে চিন্তা করতে পারেন। তো এই লিস্টটা আমরা আসলে একটা পেজে কিভাবে আনবো সেটার জন্য কি কোড লিখতে হবে এবার একটু দেখি। এই ছোট করাতে কি অনেকে দেখতে প্রবলেম হচ্ছে, কোড বুঝতে প্রবলেম হচ্ছে? এটা কি আপনার আসে নাই? ঠিক আছে, দেখতে পাচ্ছি। যারা একটু বোঝেন তারা বললেন না, তারা তো পারেন। পেছন থেকে আপনার পারেন তো। আমার কিছু প্রবলেম হবে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ব্রাউজারে থাকে সবসময়। এখানে ধরেন হয়তো কেটে দিতে কেটে দিতে আবার যেটা করতে হবে, কেটে দিলে এটা মিনিমাইজ করেন, এটা কেটে দেন, এটা মিনিমাইজ কেটে থাকে না, এটা মিনিমাইজ। প্রজেক্ট ফোল্ডার কোনটা ছিল আপনার? ব্যাক করেন একটু, এটা দিয়ে index.html রাইট ক্লিক করেন, ওপেন উইথ ক্লোজ। এটা ওপেন উইথ ক্লোজ, এটাতে দিলে বড়। আপনার আমার মতো পাশাপাশি রাখার দরকার না, আপনি এইভাবেই রাখেন। একবার এটাতে কাজ করবেন, একবার এটাতে কাজ করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু কেটে যাবে, আর এটা দিলে মিনিমাইজ হবে নিচে। এখন আমি কি চাচ্ছি? এখন যাচ্ছি আমার ওয়েবসাইটে একটু ইয়ে আসুক, লিংক, লিস্ট আসুক। হ্যাঁ, কি টার্গেট ব্ল্যাঙ্ক? ও কাজ বলি না, এটা কাজ কি? ও আচ্ছা, সরি। এটার কাজটা দেখেন, টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া আছে যেটা হয়েছে, কোডটা সেভ করার পরে যদি রিফ্রেশ করি, এবার যদি ক্লিক হেয়ার এটাতে ক্লিক করি, একটু দেখেন কি হবে। আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। অর্থাৎ আপনার ফাইলগুলো ছিল এটাতেই, আপনার যেই লিংক যেটাতে দেওয়া ছিল সেটার জন্য সে অটোমেটিক্যালি আরেকটা ট্যাব ওপেন করে নিছে, যেই ট্যাবে আপনার কন্টেন্ট গুলো দেখাচ্ছে। দেখতে পাইছি? অর্থাৎ এইখানে এ ট্যাগ লেখার পরে যদি টার্গেট এই ধরনের কোনো অ্যাট্রিবিউট না থাকে, তাহলে করে কি নিজের ট্যাবে ওপেন করে নেয় লিঙ্কটাকে। আর যদি টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক এটা লিখে দেন, পাশে আরেকটা ট্যাব ওপেন করবে, সে ওপেন করে কন্টেন্ট গুলো দেখাবে। এবার কি চাচ্ছি? এবার চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কিছু লিস্ট আসুক। এখন লিস্ট আনার জন্য কি করতে হয়? লিস্ট আনার জন্য লিস্ট হচ্ছে 3 ধরনের, কিন্তু আমরা মূলত ব্যবহার করি দুইটা লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল, হ্যাঁ ইউএল, ইউ হচ্ছে আনঅর্ডার্ড, এল হচ্ছে লিস্ট, এইভাবে চিন্তা করেন। এটা নেওয়ার পরে এইটার ভেতরে এতক্ষণ আমরা কি দেখছি? যখন আমরা এ ট্যাগ নিছি তার ভেতরেই নিছি, যখন প্যারাগ্রাফ ট্যাগ নিছি তখন প্যারাগ্রাফের মধ্যে আমার কন্টেন্ট গুলো ছিল, যখন এইচ ট্যাগ নিছি তখন এইচ এর ভেতরে দিস ইজ হেডিং এই লেখাগুলো ছিল। এইখানে দেখেন, এইখানে যখন আমরা লিস্ট নিব তখন ইউএল এর মধ্যেই আমি কোনো কিছু লিখবো না, এর ভেতরে আমাকে আরো কিছু লিখতে হবে। আরো কি লিখতে হবে? এখানে লিখতে হবে এলআই। ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এর ভেতরে এলআই হচ্ছে লিস্ট আইটেম, এল হচ্ছে লিস্ট, আই হচ্ছে আইটেম। এর ভেতরে আপনাকে গিয়ে লিখতে হবে। যেমন আমি যদি লিখি আইটেম 1, এরপরে আমি এটা ধরেন আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5।
এবার গিয়ে যদি রিফ্রেশ করি দেখেন এইখানে এটা চলে আসছে। এবার একটু সবাই কোডটুকু করি, তারপরে আনঅর্ডার লিস্ট দেখাচ্ছি। কোডটা ছিল এতটুকু, এই ইউএল থেকে শুরু করে এই ইউএল পর্যন্ত, এতটুকু সবাই করি। ফাইল, ওপেন ফোল্ডার, কোথায় ছিল আপনার প্রজেক্টটা? ডেস্কটপ ক্লিক করেন, কি নামে ছিল? ক্লিক করেন, সিলেক্ট করেন index.html, মিনিমাইজ করেন। মিনিমাইজ মানে হচ্ছে এটা প্রজেক্ট 1, এটাতে ক্লিক করেন তো, ডাবল ক্লিক করেন, বাইরে একবার। আচ্ছা, index.html এটা একটা ফাইল ছিল, এটা ফোল্ডার না। আপনি এটা ফোল্ডার ক্রিয়েট করছেন, এটা ডিলিট করেন। নাহলে এর ভেতরে কি কোনো ফাইল আছে? আগে ডিলিট করেন। কোনো ফাইল নাই, তাহলে ডিলিট করেন। ডিলিট করে শর্টকাট ফাইল ডিলিট করে প্রবলেম নাই, আসতে পারে। হ্যাঁ, ডিলিট ডিলিট, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করছেন, নিউ, নিউ, হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, index.html, ইনডেক্স লিখে ছোট হাতের ডট লেখাই আছে, যা টিটা কেটে ওইখানে লিখেন html। হ্যাঁ, এবার ব্র্যাকেটসে যান, ব্র্যাকেটস এইখানে ছিল, এই তো ওটা না করে ব্র্যাকেট সার্চ করেন তো, হ্যাঁ করেন তো, বড় ফাইল ওপেন, ওইভাবে যেভাবে প্রজেক্ট একটু আগে ওপেন করলেন ওইভাবে ওপেন করেন। আচ্ছা, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট হইলো। আনঅর্ডার লিস্ট কেন? দেখেন এইখানে যদি দেখি সামনে কোনো 1 2 3 এরকম কোনো ক্রম অনুসারে লেখা নাই, জাস্ট একটা করে বুলেট পয়েন্ট দেয়া আছে। এই ধরনের আরেকটা লিস্ট ক্রিয়েট করা যায় যেটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট সেম, জাস্ট এইখানটাতে একটা পার্থক্য হচ্ছে যে যেখানে ইউএল লেখা ছিল সেখানে ওএল লিখতে হয়। ইউ হচ্ছে আনঅর্ডার্ড এর জন্য, ও হচ্ছে অর্ডার্ড এর জন্য। হ্যাঁ, কন্ট্রোল ডি। হ্যাঁ, ওটা সেট করে দিতে হয়। কোনটার কথা বলতেছেন? আমি অবশ্যভাবে কোডগুলো দেখলাম, এটা বলতেছি, একটু পরে বলতেছি। কোনটা আসে না আপু? দেখি কোডটা লিখে, কোড বলতে ব্র্যাকেট যেগুলো লিখতেছেন এগুলোকে কোড। এইখানে লিখছেন ইউএল, এইখানে লিখছেন ওএল, হবে? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আগে কাটেন, আগে লিখেন না। আমি কি বলছি বুঝতে পারছেন? মানে কি লেখার জন্য আপনি তাড়াহুড়া করতেছেন? কি লিখতেন আমাকে একটু বলেন তো আগে। আইটেমগুলো আসে না। হ্যাঁ, এই যে কাটলেন না, কি লিখতে চাচ্ছিলেন না, কি লিখতেন? কোথায় লিখতেন? এটা করে না। যখন বলতেছি আমি তো কোড করার জন্য সময় দিচ্ছি, আপনি যদি আমি যখন বলতেছি তখন না দেখে শুধু কোড করেন, দেখবেন যে বাসায় যেও কিছু বলতেন না। আগে দেখেন একটু কোথায় লিখতে তারপরে কোড করেন। সময় লাগলে আমি তো দিচ্ছি, একটু দেখেন আমি কি বলছি, একটু।
এইখানে দেখেন যে যখন আমরা h1 ট্যাগ নিছি তখন জাস্ট h1 এর ভেতরে আমি আমার এই টেক্সটটা লিখছি যে দিস ইজ এ হেডিং, রাইট? কিন্তু আমি যখন লিস্ট নিয়ে ডিল করতেছি তখন আমি ইউএল লিখতেছি, ইউএল এর পরেই কিন্তু আমি এখানে এসে কোনো আইটেম লিখতেছি না, আইটেম 1 লিখতেছি না। এটা লিখে যদি সেভ করে রান করেন শো করবে না। ইউএল এটা লেখার পরে এর ভেতরে আরো কিছু কোড লিখতে হয়, এলআই অর্থাৎ লিস্ট আইটেম কোনগুলা সে শো করবে এটা লিখতে হয়, বুঝছেন? এটা লিখে এখন যদি আমি লিখি যে আইটেম 1, এরপরে যদি লিখি আইটেম 2, ধরেন এই কটা লিখলাম, লিখে যদি এবার সেভ করি, সেভ করে যদি কোডটা রান করি, ও ঠিকই তো ছিল, 3 4 5, কন্ট্রোল এস, 1 2 3 4 5 6। এবার বুঝতে পারছেন যে কোথায় লিখতে হবে? এবার একটু লিখেন। এটা লিখেন, সবার লেখা হয়ে গেছে? যাদের লেখা হয়েছে আপনার আসছে এবার? আসছে এবার আপনার? বুঝতে পারছেন কনসেপ্টটা? কোথায় লিখতে হবে? প্রথমবার তো একটু ইয়ে হবে, সমস্যা নেই, বাসায় গিয়ে ট্রাই করতে হবে। আর না বুঝলে বলেন, সমস্যা নেই, শেখার জন্য তো আসছে। বুঝতে পারছেন নাকি শুধু লিখছেন? শিফট এক্সক্লামেশন সাইন ছেড়ে দেন, ট্যাব। এটাকে একটু বড় করার জন্য যেটা করবেন কন্ট্রোল প্লাস দেবেন, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার মানে এই যে সামনে ডট ডট লেখা আছে এটা, আর অর্ডার লিস্টটা দেখাই তাহলে নিজেই বুঝতে পারবেন যে কোনটা অর্ডার লিস্ট আর কোনটা আনঅর্ডার লিস্ট। তাহলে কি করছি, এবার আমরা আনঅর্ডার লিস্ট লিখছি, এবার আমরা অর্ডার লিস্ট লিখবো। অর্ডার লিস্ট লেখার জন্য যেটা করতে হবে, এই কোডের বাইরে ও এল অর্ডার লিস্ট লিখলাম, এতটুকু শুধু লিখলাম। আপনি বুঝতে পারতেছেন? লিখছেন? স্পেস দেন, এর ভেতরে স্পেস দিন, স্পেস দিয়ে এবার লিখেন এলআই, এলআই লিখে আবার কিছু নাম লিখেন যে আইটেম 8,
যেটা সাথে সাথে কপি কিভাবে কন্ট্রোল ডি, যে কোনো ইয়ে কপি করতে হলে জাস্ট পাশে এইভাবে কার্সরটা লিখে কন্ট্রোল ডি দিলে ওই লাইনটা কপি হয়ে যায়, কপি হয়ে পেস্ট হয়ে যায়। কোথায় স্টাক হয়ে আছেন? কোন কোন কোড দেখা লাগবে ভাই? আপনাকে বলতেছি কোন কোড কোন কোড, কোন কোড কি খুঁজতেছেন, মানে বের করে রাখতে হবে? আপনি লিখে দিন না, আপনি লিখে দিচ্ছেন নাকি কোড? এক্সকিউজ মি, হেল্প করেন, কোড কোড নিজেকে লিখতে দেন। তিনটা নেন, 4-5টা দেওয়া লাগবে না, তিনটা নেন, দুটোর কনসেপ্ট বুঝলে কাজটা করতে পারবেন। বুঝছেন? হয়েছে এই পর্যন্ত? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কোডটাকে। এরপরে যদি ব্রাউজারে যাই, গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে নাম সামনে যে 1 2 3 আসতেছে না, আমি 3টা দিছি, এখানে 3 পর্যন্ত আসছে। এই যে একটা অর্ডার আসছে, এই কারণে এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট, আর সামনে যে বুলেট পয়েন্ট আছে এই কারণে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, করা যাবে, রোমান দেওয়া যাবে, তারপরে এবিসিডি সবই দেওয়া যাবে। ওইটা সিএসএস যখন দেখাবো তখন ওইখানে কিছু স্টাইল লিখতে হয়। ওইটা তো এ লিখে দিলে এ হয়, কিন্তু স্টাইল করতে গেলে তো এটাই তো বলতেছিলাম, এটাই বলতেছিলাম। হয়েছে এই পর্যন্ত? এবার তাহলে একটু সিএসএস এর দিকে যাই নাকি? এইচটিএমএল তো শিখছি। আমাদের সময় হয়ে গেছে। চারটার সময় হয়ে যায়। আচ্ছা তাহলে কয় মিনিট ব্রেক? 15 মিনিট। আচ্ছা 15 মিনিটের একটা ব্রেক দেন, আবার এইচটিএমএল শেষ না, এইচটিএমএল বেসিক এটা।